হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশান কেমন চলছে? আজকে তোমাদের জন্য একটা সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, এসএসসি, রেল সব ধরনের এক্সামকে কভার করে নেবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসে সেটা হচ্ছে দেখো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এবং দেখো একটাই সঠিক অ্যান্সার হয় 4টা অপশানের ভিতরে, এবং বাকি 3টা অপশান যেগুলো দেওয়া আছে তারও এক্সট্রা ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আপকামিং এক্সামের জন্য খুব অনেক হেল্পফুল হবে। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, 1 বছরের আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? ক্যান্ডেলা, পারসেক, আলোকবর্ষ না কিলোমিটার? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, আলোকবর্ষ। ঠিক আছে, তাহলে দেখো আলো 1 বছর যে দূরত্ব অতিক্রম করে তা কী বলে? না, আলোকবর্ষ বলে। বোঝা গেছে? এরপর দেখো এই যে ক্যান্ডেলা হচ্ছে একটা এসআই একক। ক্যান্ডেলা হচ্ছে একটা এসআই একক। প্রশ্ন থাকতেই পারে যে কার এসআই একক? সেটা হচ্ছে দীপন প্রাবল্যের। ঠিক আছে, সেটা হচ্ছে দীপন প্রাবল্যের এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, বোঝা গেছে? এটা দীপন প্রাবল্য এসআই একক হচ্ছে ক্যান্ডেলা। এরপর দেখো এই যে পারসেক দেখতে পাচ্ছ। ঠিক আছে, এইখান থেকে একটা জিনিস দেখো, 1 পারসেক, পি লিখছি পারসেকটাকে, তাহলে 1 পারসেক সমান হচ্ছে আমার 3.26 আলোকবর্ষ। এটা তোমরা সবাই খাতায় নোট করে নেবে। ঠিক আছে, তাহলে 1 পারসেক সমান হচ্ছে 3.26 আলোকবর্ষ। এরপর দেখো এই যে পারসেক আছে, পারসেক হচ্ছে কার একক? এটাও আমি বলে দিচ্ছি। দেখো পারসেক হচ্ছে মহাজাগতিক, পারসেক হচ্ছে আমার মহাজাগতিক দূরত্বের একক। পরীক্ষা কিন্তু এসেছিলো এটা ডাব্লিউপিতে। তাহলে মহাজাগতিক দূরত্বের একক হচ্ছে আমার পারসেক। ঠিক আছে, মহাজাগতিক দূরত্বের একক হচ্ছে আমার পারসেক। বোঝা গেছে? কিলোমিটার তো আমরা জানি যে দৈর্ঘ্যের একক হচ্ছে, আমরা জানি এটা কিলোমিটার। তাহলে দেখো বলে দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলছে, হেলসিঙ্কি। ঠিক আছে, হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ঠিক আছে, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন? তাহলে এটা সঠিক অ্যান্সার হবে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ফিনল্যান্ড। তাহলে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো এই যে ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। ঠিক আছে, তাহলে ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে দেখো কোপেনহেগেন। ঠিক আছে, এরপর দেখো এই যে নরওয়ে আছে, তাহলে নরওয়ের রাজধানীর নাম হচ্ছে অসলো। নরওয়ের রাজধানীর নাম হচ্ছে আমার অসলো। তাহলে দেখো এই যে অপশান ডিতে যেটা আছে সুইডেন, তাহলে সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। ঠিক আছে, সুইডেনের রাজধানীর নাম হচ্ছে স্টকহোম। বোঝা গেছে? দেখো খুব সুন্দর একটা ক্লাস। তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটাকে একটু লাইক করে দিও। দেখো আরেকটি বলতে ভুলে গেলাম, এই যে নরওয়ে আছে, ঠিক আছে, নরওয়েকে আমাদের বলা হয় নিশীথ সূর্যের দেশ। ঠিক আছে, নরওয়েকে কী বলা হয়? নিশীথ সূর্যের দেশ। এটা কিন্তু নরওয়েকে বলা হয়। ঠিক আছে, নিশীথ সূর্যের দেশ। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে, সাধারণ তুলা দিয়ে বস্তুর কী মাপা হয়? এটা আমরা সবাই জানি। ঠিক আছে, তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ভর মাপি আমরা। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে আমরা ভর মাপি। আচ্ছা, প্রশ্ন কেপি কনস্টেবল এসেছিলো যে ভার কার দ্বারা মাপা হয়? ঠিক আছে, তাহলে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে ভার মাপা হয়। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে আমাদের কী মাপা হয়? ভার মাপা হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় এবং স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভার মাপা হয়। তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কী বলছে, কোন রাষ্ট্রে বৃহত্তম তৈল ক্ষেত্র রয়েছে? ঠিক আছে, কোয়েশ্চেন নম্বর 4। তাহলে ইরান, ভেনেজুয়েলা, রাশিয়া না সৌদি আরব? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে ভেনেজুয়েলা। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো কেপিএসসি একটা কোয়েশ্চেন এসেছিলো যে বাইলাডিলা, এটা সবাই একটু নোট করে নাও। ঠিক আছে, বাইলাডিলা লৌহ আকরকটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটা সঠিক অ্যান্সার ছিল আমাদের ছত্তিশগড়ে। ঠিক আছে, তাহলে ছত্তিশগড়ে আমাদের বাইলাডিলা লৌহ আকরকটি অবস্থিত। ঠিক আছে, ছত্তিশগড়ে। তাহলে দেখো এই যে ইরানের রাজধানী হচ্ছে তেহরান। ইরানের রাজধানী হচ্ছে আমার তেহরান। ঠিক আছে, ইরানের রাজধানীর নাম হচ্ছে আমাদের তেহরান। এবং দেখো এই ইরানের মুদ্রা যে আছে তার নাম হচ্ছে রিয়াল। ইরানের মুদ্রাকে কি বলা হয়? রিয়াল বলা হয়। ঠিক আছে, দেখো রিয়াল বলা হয়। ঠিক আছে, তাহলে ইরানের রাজধানী হচ্ছে তেহরান এবং ইরানের মুদ্রাকে কী বলা হয়? রিয়াল নামে ওখানে পরিচিত। দেখো এবং যে ইরান আছে, ইরানের সরকারি ভাষা হচ্ছে ফার্সি। ইরানের সরকারি ভাষা হচ্ছে আমাদের ফার্সি ভাষা। ঠিক আছে, তাহলে ইরানের রাজধানী হচ্ছে তেহরান, তাদের মুদ্রার নাম হচ্ছে রিয়াল এবং তাদের যে সরকারি ভাষা সেটা হচ্ছে ফার্সি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কী বলছে, মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যা কী বলা হয়? এটা ডাব্লিউপি মেন্স এসেছিলো কোয়েশ্চেনটা 2020-তে যে পরীক্ষাটা হয়েছিল, যে মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পিসিকালচার। অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, পিসিকালচার বলা হয় মাছ প্রতিপালন বিদ্যাকে। ঠিক,
দেখো এই যে আছে অপশান ডিটা আগে যাচ্ছে, ঠিক আছে। হারপিটোলজি, ঠিক আছে, হারপিটোলজি যেটা আছে সেটা কোন সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে আমাদের উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যা, ঠিক আছে। উভচর ও সরীসৃপ বিষয়ক বিদ্যাকে কী বলা হচ্ছে, আমাদের বলা হচ্ছে হারপেটোলজি, ঠিক আছে। এরপর দেখো, তাহলে দেখো এই যে আছে ইথোলজি, এটা হচ্ছে আচরণ সংক্রান্ত বিদ্যা, এটা হচ্ছে আমাদের আচরণ সংক্রান্ত বিদ্যা। দেখো 2022 সাল হ্যাঁ 2022 সালে ডাব্লিউবি ফিল্মস একটা কোয়েশ্চেন এসেছিলো যে পাখি সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়, ঠিক আছে। পাখি সংক্রান্ত বিদ্যাকে বলা হচ্ছে অরিথনোলজি, ঠিক আছে, অরিথনোলজি। দেখো বারবার কিন্তু এইখান থেকে ডাব্লিউবিতে কোয়েশ্চেন দিয়েছে, সেই জন্য এই কোয়েশ্চেনগুলো আনা হয়েছে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো বলছি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার। এবং যদি আমাদের বলতো যে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, তাহলে দেখো এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, এবং সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে আমার সেন্টিমিটার, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের সেন্টিমিটার। এবং দেখো পরীক্ষা অনেকবার এসছে যে পাস্কাল, এই যে পাস্কাল আছে, ঠিক আছে, পাস্কাল হচ্ছে আমাদের চাপের একক, পাস্কাল হচ্ছে কার চাপের একক। মানে দেখো এইভাবে মনে রাখবো যে প্রেসার পাস্কাল, ঠিক আছে, প্রেসার মানে চাপ, তাহলে দেখো প্রেসার মানে চাপ, তো তাহলে প্রেসারের একক হচ্ছে আমাদের পাস্কাল, এভাবে মনে রাখবো। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো 7 নম্বর কোয়েশ্চেন, বেগ একটি কী রাশি? অপশান এ ভেক্টর, তির্যক, স্কেলার, অপশান ডি কোনোটিই নয়। তাহলে 7 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে বেগ হলো আমাদের একটি ভেক্টর রাশি, অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে দেখো এই যে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে আগে আমাদের জানতে হবে যে ভেক্টর রাশি কাকে বলে, ঠিক আছে। তাহলে দেখো যার মান ও অভিমুখ দুইয়ে আছে তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, ঠিক আছে। তাহলে দেখো ভেক্টর রাশি আরও কিছু উদাহরণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে ওজন হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, ঠিক আছে, ওজন হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, লিখে নাও এইগুলো। তাহলে ওজন হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, এবং বেগ তো বললাম, ত্বরণ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি, কারণ এদের মান এবং অভিমুখ দুটোই আছে, ঠিক আছে। এরপর দেখো বল, সরণ, ভরবেগ এগুলো সব হচ্ছে ভেক্টর রাশি। দেখো স্কেলার রাশি, এই যে বলেছে স্কেলার রাশি, তাহলে স্কেলার রাশি কাকে বলে? যার মান আছে অভিমুখ নেই তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন হচ্ছে একটা দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যের একটা মান আছে, যে আমাকে যে একটু আগে বললাম যে দৈর্ঘ্যের একক হচ্ছে কি, দৈর্ঘ্যের সিজিএস একক হচ্ছে আমাদের সেন্টিমিটার। তাহলে ধরো এই যে একটা খাতা নিয়েছি, খাতাটার মাপ কত না 5 সেন্টিমিটার, তাহলে ওর নির্দিষ্ট একটা মাপ আছে, ঠিক আছে, ওর নির্দিষ্ট একটা মান আছে, কিন্তু কোনো অভিমুখ তার নেই, ঠিক আছে। তাহলে সেটা দেখো এই যে স্কেলার রাশি উদাহরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ভর হচ্ছে আমাদের স্কেলার রাশি, ঠিক আছে, দৈর্ঘ্য হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, কার্য হচ্ছে আমাদের একটা স্কেলার রাশি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো সিজিএস পদ্ধতিতে ভরের একক কী, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে ভরের একক কী? 8 নম্বর কোয়েশ্চেন, গ্রাম, কিলোগ্রাম, পাউন্ড, না কোনোটিই নয়। তাহলে 8 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, ঠিক আছে। তাহলে দেখো গ্রাম হচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের গ্রাম, বুঝে গেছে। তাহলে দেখো সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, এবং এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের কিলোগ্রাম, ঠিক আছে, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমার কিলোগ্রাম। দেখো কিছুগুলো আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওর মাধ্যমে, এককগুলো যেগুলো পরীক্ষায় এসেছিলো। তাহলে একটু আগে যেটা বললাম প্রেসার, ঠিক আছে, প্রেসার একক হচ্ছে আমাদের পাস্কাল, এটা ডাব্লিউবিতে এসেছিলো। প্রেসার একক হচ্ছে পাস্কাল, এটা ডাব্লিউবিতে এসেছিলো। এবং ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ, এটা ওয়্যারলেস অপারেটর, এবং কেপিএসআই 2024 সালে এসেছিলো, ঠিক আছে। এরপর দেখো যেটা এনার্জি, ঠিক আছে, লেডি কনস্টেবল 2024-এর মেন্স এসেছিলো। এনার্জির একক কী, মানে শক্তির একক হচ্ছে জুল, শক্তির একক হচ্ছে আমাদের জুল, এটা লেডি কনস্টেবল 2024 সালে এসেছিলো। এবং দেখো টেম্পারেচার, এটা ওয়্যারলেস অপারেটর এসেছিলো, টেম্পারেচার তার টেম্পারেচার মাপা হয় কেলভিন দ্বারা, ঠিক আছে, কেলভিন, এগুলো সবাই একটু নোট করে নাও, তার টেম্পারেচার মাপা হয় কেলভিন দ্বারা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এরপর দেখো কোয়েশ্চেনটা কী বলছে, নিম্নলিখিত কোন কলাটিতে সবথেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে? জাইলেম, ঠিক আছে, অপশান বি দেখো দেওয়া আছে, অপশান সিও দেওয়া আছে, অপশান ডিও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা সঠিক অ্যান্সার, 9 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, প্যারেনকাইমা, ঠিক আছে। তাহলে দেখো আমাদের বলছে কোন কলাটিতে সবথেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে, তাহলে প্যারেনকাইমা কলাতে সবথেকে বড় আন্তঃকোষীয় স্থান থাকে, বোঝা গেছে। দেখো এই যে জাইলেম কলা, ঠিক আছে, জাইলেম কলা হলো সংবহন কলাযুক্ত, ঠিক আছে, সংবহন কলাযুক্ত একটা কলা। এবং বলছি দেখো এই জাইলেম কলা উদ্ভিদগুলির এক ধরনের কলা, মানে জাইলেম কলা হচ্ছে উদ্ভিদের এক ধরনের কলা, যা মূল থেকে পাতায়
জল এবং কিছু পুষ্টি পরিবহন করে, ঠিক আছে। তাহলে এই যে জাইলেম কলা মূল থেকে পাতায় জল এবং কিছু পুষ্টি পরিবহন করে, বোঝা গেছে জাইলেম কলা নিয়ে। এরপর দেখো একবার কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে, এটা ইউপিএসসি লেভেলের কোয়েশ্চেন এসেছিল, তো আমি বলে দিচ্ছি যে উদ্ভিদের জাইলেম মূলত কিসের জন্য দায়ী, উদ্ভিদের জাইলেম মূলত কিসের জন্য দায়ী, ঠিক আছে। অপশান এ ছিল খাদ্য পরিবহন, অপশান বি ছিল অ্যামিনো অ্যাসিড পরিবহন, অপশান সি ছিল জল পরিবহন, আর অপশান ডি ছিল অক্সিজেন পরিবহন, ঠিক আছে। তাহলে আবার বলে দিচ্ছি কোয়েশ্চেনটা, তার সাথে সাথে অ্যান্সারটা আমি বলছি। উদ্ভিদের জাইলেম মূলত কিসের জন্য দায়ী, তাহলে দেখো উদ্ভিদের জাইলেম মূলত কিসের জন্য দায়ী, সেটা হচ্ছে জল পরিবহনের জন্য দায়ী, ঠিক আছে। জাইলেম কলা হচ্ছে জল পরিবহনের জন্য আমাদের দায়ী, বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। এরপর বলছি ড্যাশ শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো জিল বা ফুসফুস, ঠিক আছে। 10 নম্বর কোয়েশ্চেন। তাহলে 10 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে উভচর, ঠিক আছে। উভচর প্রাণীদের, তাহলে দেখো উভচর শ্রেণীর প্রাণীদের শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো জিল বা ফুসফুস, বোঝা গেছে। তাহলে দেখো এই যে বলছে এখানে শ্বাস প্রশ্বাস মাধ্যম হলো জিল বা ফুসফুস, তাহলে এই যে দেখো ফুসফুসের সাহায্যে যারা শ্বাস প্রশ্বাস নেয় তাদের আমি নামটা বলছি। দেখো মাকড়সা, 1 নম্বর হচ্ছে মাকড়সা, তারপরে হচ্ছে কাঁকড়া, এর নোট করে না, আমি আর লিখছি না। বিছে, এগুলো সব ফুসফুসের সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়। সমস্ত সরীসৃপ প্রাণী এবং পাখি, ঠিক আছে, বাদুড়, তিমি, সব মানুষজন, ঠিক আছে। এরপর দেখো আবার কিছু বলে দিচ্ছি, যেগুলো এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো অনেকবার পরে কি এসছে যে বেঙ্গাচি কার সাহায্যে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে এটাকে বললে হচ্ছে বহিঃফুলকা বা অন্তঃফুলকা, এই দুটোর মাধ্যমে বেঙ্গাচি শ্বাস প্রশ্বাস নেয়। এবং কেঁচো যোগ, এটা হচ্ছে দেহত্বক, এটা লিখে দিচ্ছি, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট। তাহলে কেঁচো যোগ হচ্ছে আমাদের দেহত্বক, ঠিক আছে, দেহত্বক বা চামড়াও বলে, এটা পরীক্ষায় চামড়া অপশান আমাদের থাকবে। এবং দেখো এর সাথে সাথে থাকে যে মাছ কার সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায়, এটা আমরা অনেকে জানি, ক্লাস 7 থেকে পড়ে আসছি আমাদের ফুলকা থেকে, ঠিক আছে, ফুলকা থেকে। এর চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই তাহলে আমরা। দেখো ওই ক্যালকুলাস কার আবিষ্কার, ঠিক আছে। অপশান এ আর্কিমিডিস, অপশান বি নিউটন, অপশান সি হচ্ছে আল হাজেন, অপশান ডি হচ্ছে রজার বেকন। তাহলে 11 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি নিউটন, ঠিক আছে। তাহলে ক্যালকুলাস কার আবিষ্কার, নিউটন আবিষ্কার হচ্ছে আমাদের ক্যালকুলাস। তাহলে দেখো ক্যালকুলাসের জনক হচ্ছে আইজ্যাক নিউটন। এবং দেখো গণিতের আবিষ্কারকে, ঠিক আছে, তাহলে গণিতের আবিষ্কার হচ্ছে এই যে অপশান এতে আছে আমাদের আর্কিমিডিস, তাহলে গণিতের আবিষ্কার হচ্ছে আর্কিমিডিস ছিলেন একজন গ্রিক গণিতবিদ, ঠিক আছে, এবং পদার্থবিজ্ঞানীও ছিলেন। এবং দেখো আমরা যে বীজগণিত পড়ে আসি ক্লাস 7 থেকে, ঠিক আছে, তাহলে বীজগণিত, ঠিক আছে, তাহলে বীজগণিতের আবিষ্কার যিনি হচ্ছেন, ঠিক আছে, তার নামটা আমি দেখো লিখে দিচ্ছি, তার নাম হচ্ছে আমাদের আল খোয়ারিজেমি, ঠিক আছে, আল খোয়ারিজেমি। এটা হচ্ছে আমাদের বীজগণিতের আবিষ্কার, ঠিক আছে, মানে আবিষ্কার বা জনক যেটা বলবে। এবং দেখো পাটিগণিতের জনক হচ্ছে আমাদের আর্যভট্ট, আর্যভট্ট, এটা হচ্ছে আমাদের ভারতের, ঠিক আছে। এবং দেখো এই যে যেটা বললাম আল খোয়ারি জেমি, এটা কোথাকার ছিলেন, ইনি হচ্ছে ফার্সি ভাষায় করেছিলেন, ঠিক আছে। এবং দেখো জ্যামিতির জনককে, তাহলে জ্যামিতির জনক হচ্ছে ইউক্লিড, ঠিক আছে, জ্যামিতির জনক হচ্ছে আমাদের ইউক্লিড। এবং দেখো ক্যালকুলাসের জনক একটু আগে বললাম যে স্যার আইজ্যাক নিউটন। এবং দেখো সংখ্যাতত্ত্বর জনক হচ্ছে পিথাগোরাস, সংখ্যাতত্ত্বের জনক হচ্ছে আমাদের পিথাগোরাস। এবং ঠিক আছে লগারিদম যেটা আছে তার জনক হচ্ছে আমাদের জন লেপিয়ার, ঠিক আছে। এবং দেখো আরেকটা বলে দিচ্ছি আমি, যেটা ত্রিকোণমিতি, ঠিক আছে, তাহলে ত্রিকোণমিতির জনক হচ্ছে আমাদের লিকায়ার, ঠিক আছে। দাঁড়াও একটু ভালো করে লিখে দিচ্ছি এখানে, একটু ওয়েট। তাহলে ত্রিকোণমিতির জনক হচ্ছে আমাদের লিকায়ার হিপারকাস, ঠিক আছে, লিকায়ার হিপারকাস, এটা হচ্ছে কার, এটা হচ্ছে ত্রিকোণমিতির জনক। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছি, অ্যালকোহল জল মিশ্রণ থেকে জলকে আলাদা করা হয় কোন পদ্ধতিতে, ঠিক আছে। 12 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে পাতন পদ্ধতিতে, ঠিক আছে, পাতন পদ্ধতিতে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দেখো একটু বলে দিচ্ছি, ঠিক আছে, এই যে দেখো ঊর্ধ্বপাতন, অপশান ডিতে আগে যায় ঊর্ধ্বপাতন যেটা আছে, ঠিক আছে, ঊর্ধ্বপাতন জিনিসটা কি আগে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো ঊর্ধ্বপাতন হচ্ছে যে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিণত হয়। আবারও বলছি, ঠিক আছে, কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতন, ঠিক আছে। তো এটা যদি উদাহরণ চাও তাহলে উদাহরণ আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যেটা কেপি প্রিলিমস 2023 সালে এসেছিল, কর্পূর, ঠিক আছে। তাহলে কর্পূর হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন, যেটাকে সাবলিমেশন বলে ইংলিশে, ঠিক আছে। কর্পূর, নিশাদল, আয়োডিন, শুষ্ক বরফ, এগুলো সব হচ্ছে কঠিন পদার্থকে যখন তাপ প্রয়োগ করে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এবং দেখো এই যে বাষ্পীভবন আছে, ঠিক আছে, বাষ্পীভবনের ভিতরে
আচ্ছা বাষ্পীভবনটা একটু পরে বলছি, ঠিক আছে, আসলে যেটা জিনিস আমাদের সেটা বলছি। তাহলে আচ্ছা বাষ্পীভবনটা বলেই নিই। তাহলে বাষ্পীভবন কোন জিনিস? দেখো, তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় রূপান্তরকে আমাদেরকে বলা হয় বাষ্পীভবন। তরল অবস্থা থেকে বাষ্প অবস্থায় রূপান্তরকে বলা হয় বাষ্পীভবন, ঠিক আছে। এবং গলনটাও বলে দিচ্ছি আমি, যে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে বলা হয় গলন। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরকে গলন বলা হয়। দেখো এখানে আমার টোটাল 26টা কোয়েশ্চেন আছে। আমি ভিডিওটা বড় করছি না, ওই জন্য 13টা কোয়েশ্চেন করাচ্ছি, এখন 12টা হয়েছে। পরেরটা আমি 14টা কোয়েশ্চেন করিয়ে দেবো পরের নেক্সট স্টেপে। আজকে এইটা একটু, যদিও ক্লাস আমাদের বটে 11টা থেকে, কিন্তু আমাদের আজ একটু লেট হয়েছে আপলোড করতে ভিডিওটি, ঠিক আছে। 6টার সময় পাচ্ছ তোমরা। পরের যে আছে আমাদের বাকি 14টা কোয়েশ্চেন, তা কাল সকাল 11টায় পেয়ে যাবে।